কানাই, মধুপুর প্রাসাদ আর কত দূর বলো তো? আমার যে বড্ড কষ্ট হচ্ছে এভাবে বসে থাকতে। আমি যে আর যন্ত্রণা সইতে পারছি না। সে কি কথা মধুবালা, এই 1 মাসের ব্যবধানে তুমি তোমার নিজের বাড়ির পথ ভুলে গেলে নাকি? পথ যখন কষ্টে পাড়ি দিতে হয় তখন সে পথ যতই পরিচিত হোক না কেন অতি বিষাদের হয়ে ওঠে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মধু, আর একটু ধৈর্য ধরো। আমি যত দ্রুত এ আমার সাথে কি হয়ে গেল? হে বিধাতা, তুমি কেন আমায় এমন করুণ দিনের সম্মুখীন করলে? আবারও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে মধুপুর রাজ্যে। মধুপুর রাজ্যের কন্যারা এই মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেনি দাইমা। আমার বোন মধুবালা তো রাজ্যে। শোনো চারুলতা, তুমি কিন্তু সাবধানে থাকবে। ওই রাজকন্যা জেসমিন এসেছে হেমরাজ্যে, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে একটু সুবিধা লাগে না আমার। কি ব্যাপার কি রানী মধুবালা, আজ আবার হঠাৎ আপনি আমার কাছে এলেন যে? তা কি মনে করে আমায় স্মরণ করলেন? তবে কি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন? ওই যুবরানীর রাজচিহ্নের খোঁজ পেয়ে গেছেন নাকি? দেখতে পেরেছেন সেই রাজচিহ্নটি? না না তন্ত্রমাতা, আমি তেমন কোনো কিছুর খোঁজ এখন পর্যন্ত পাইনি। তবে আমি আজ আপনার সঙ্গে একজনের দেখা করাতে নিয়ে এসেছি। এ হলো রাজকন্যা জেসমিন, মধুপুর রাজ্যের রাজকন্যা। তাকে আমি আপনার ব্যাপারে আর আপনার বলা সে সব কথা খুলে বলেছি, কিন্তু সে কিছুতেই আমার কথা বিশ্বাস করছে না। সে যুবরানী চারুলতা যে একজন রাজকন্যা হতে পারে এটা সে মানতেই চাইছে না। তাই তো আপনার কাছে নিয়ে এসেছি, আপনি ওকে সব কিছু খুলে বলুন। বেশ, তবে বলুন তো তন্ত্রমাতা, আপনি নাকি বলেছেন ওই যুবরানী চারুলতা সাধারণ ঘরের কোনো কন্যা নয়, সে নাকি কোনো এক রাজ্যের রাজকন্যা। তবে তবে সে কোন রাজ্যের রাজকন্যা সে কথাটা বলুন। এই রাজ্যের যুবরানী চারুলতা যে কোনো রাজ্যের এক রাজ পরিবারের অংশ সেটাতে আমি নিশ্চিত, তবে কোন রাজ্যের রাজকন্যা এটা এখনো আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই তো রানী মধুবালাকে আমি জানিয়েছি, যুবরানী চারুলতার শরীরে কোনো না কোনো জায়গায় লুকায়িত আছে রাজ চিহ্ন, সেটা খুঁজে বের করতে হবে, তাহলেই জানা যাবে যুবরানী চারুলতা কোন রাজ্যের রাজকন্যা। না না, আমি সেটা বিশ্বাস করি না। ওই যুবরানী চারুলতা এক ছোট ঘরের মেয়ে, সে কখনোই কোনো রাজকন্যা হতেই পারে না। রাজপুত্র, একটা কথা বলার ছিল আপনাকে। বলো চারুলতা, কি কথা বলার ছিল তোমার? মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ রাজপুত্র, আসলে আমাদের এখানে যেহেতু বড়সড় পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে, আমি এখানে মা, বাবা, মীরা ও মীরার স্বামী ব্যাবলাকে আমন্ত্রণ জানাতে চাই। ওরা এখানে বড় মেলায় অংশগ্রহণ করতে পারলে নিশ্চয়ই বড্ড খুশি হবে, আমারও তাতে ভালো লাগবে। এই তো খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার পরিবারকে আমন্ত্রণ জানাতেই পারো। ঠিক আছে, তবে আর দেরি করো না, একটা চিরকুট লিখে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে দাও। আমি সেটা যত দ্রুত সম্ভব তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করে দেব। ধন্যবাদ রাজপুত্র। ও হ্যাঁ, আমি এর সাথে ময়না ও ক্যাবলাকেও কিন্তু আমন্ত্রণ জানাবো, ওরাও কিন্তু আমার নিজের ভাই বোনের মতোই। বেশ, তুমি তাহলে তাই করো, তোমার খুশিতেই আমার খুশি। নাও নাও, এখন আর দেরি করো না, চিঠিখানা লিখে ফেলো। আমি একটু আসছি, ওদিকে মেলার ব্যাপারে একটু খোঁজ নিতে হবে আবার। ঠিক আছে রাজপুত্র, আপনি তাহলে যান, আর ততক্ষণ আমি আমার চিঠি লেখা শেষ করে ফেলি, তারপর আপনার কাছে সেটা ফিরে এলেই দেব না হয়। বেশ। রাজপুত্র তার কক্ষ থেকে বেরিয়ে যায়। এত রাগ করিস নে বাবা রাজেশ, আমার মনে হয় বৌমার উপরে আমাদের ভরসা করা উচিত। বৌমা, তুমি কার কথা বলছো? কার উপরে ভরসা করছো তুমি? কেন রে, আমার বৌমা তো রাজকন্যা জেসমিন, ওই তো আমার বৌমা, আর তার ওপরে তোকে ভরসা করতে বলছি। বৌমা যখন তোকে বলেছে আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, বৌমা কিছু না কিছু একটা ব্যবস্থা তো করবে, আর ওই চারুলতাকে সাহেস্তাও করবে, বুঝলি তো। রাখো তুমি তোমার বৌমার কথা, যে কিনা আমায় ফেলে হেমরাজ্যে চলে গেছে, তার উপরে আমি কোনো ভরসা করতে পারছি না মা। রাজকন্যা জেসমিন হেমরাজ্যে যে গেছে নিশ্চয় কোনো না কোনো কারণে, আর তুই এই সময় কি করে যাবি
তুই তো নিজেই বললি আমায় তুই যে এখন কারাগারে বন্দি আছিস, এটাই তো সবাই জানে। তাহলে তোকে যদি এখন সবাই বাইরে দেখতে পায় তাহলে তো উল্টো পাল্টা হয়ে যাবে, আর সবাই রাজকন্যা জেসমিনকে সন্দেহ করবে। বুঝতে পেরেছিস তুই? পারছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বুঝতে পারছো না। যাকে এখন আর এসব কথা বলে লাভ নেই। আমি ছদ্মবেশে হলে ওই হেমরাজ্যে যাবই যাব। ওই রাজকন্যা জেসমিন আর চারুলতা দুজনকে আমাকে নজরবন্দি করতে হবে, না হলে আমি নিজে শান্তি পাচ্ছি না কিছুতেই। কি বলছিস কি? তুই ছদ্মবেশে যাবি ওই হেমরাজে? কিন্তু যদি কেউ তোকে চিনে ফেলে? তুমি এখনো তোমার ছেলেকে চিনতে পারোনি মা। এই রাজেশ বাবু যদি নিজে থেকে গা ঢাকা দেয় আর ছদ্মবেশ ধারণ করে তবে তাকে ধরতে পারে এমন সাধ্যে কারো নেই। মেয়েটাকে তুমি এত বকাবকি কেন করছো মীরার বাবা? কেন বকছি তুমি তোমার মেয়ের কাছে জিজ্ঞাসা করো। তোমার মেয়ে কি করেছে শোনো। এই মীরা, তুই তো গেলি ময়নার বাড়িতে গল্প করবি বলে, তাহলে কি এমন করেছিস যে তোর বাবা তোকে বকাবকি করছে? আমি সত্যি বলছি মা, আমি কিচ্ছু ঠিক করিনি। আমি তো শুধু ময়নার বানানো ফুচকা খেয়েছিলাম, আর আমার বান্ধবীর বাড়িতে গিয়ে ফুচকা খেয়েছি। সেই ফুচকার দামও কি আমার দিতে হবে? তুমি বলো মা। সেই দাম আমি দেইনি বলেই তো ময়না বাবার কাছে নালিশ করেছে, আর তার জন্যই তো আমাকে এখন বাবা বকাবকি করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মীরা তো ঠিকই বলেছে। নিজের বান্ধবীর বাড়িতে গিয়ে কেউ কিছু খেলে তার আবার পয়সা দিতে হয় নাকি গো? হ্যাঁ, দিতে হয়। ওই মীরা কত পরিশ্রমিক, ওর স্বামী ক্যাবলা আরো পরিশ্রমী। ওরা দুজনে মিলে একটা ব্যবসা খুলেছে। সেই ব্যবসার জিনিসকে তোমার মেয়ে পয়সা না দিয়ে খেতে শুরু করেছে। এতে তো ওদের ব্যবসার ক্ষতি হবে। তা কি করে হতে দেই আমি? মীরা, তুমি কি খাওয়ার কথা বললে? ফুচকা? মানে সেদিন মেলায় আমরা যে খাবারটা খেয়েছিলাম ওইটার কথা বলছো? ওটা ময়না কি করে বানালো? আর ময়না এবং ক্যাবলা কিসের ব্যবসা খুলে বসেছে? শ্বশুর বাবা কিসের কথা বলছে মীরা? ময়না আর ক্যাবলা ফুচকার ব্যবসা শুরু করেছে গো বাবলা। আর আমি নিজের চোখে দেখলাম ওদের দোকানে ফুচকা কিনে খাওয়ার জন্য অনেক খদ্দেরও জড়ো হয়েছে। ওরা রোজ অনেক পয়সা রোজগার করছে এই ফুচকা বিক্রি করে। ওদেরকে দেখেও তো তোমরা শিক্ষা নিতে পারো বাবা। দেখেছো ক্যাবলা ও তার বউ কতটা পরিশ্রম করে খেটে খাচ্ছে বলেই কিছু আয় রোজগার করতে পারছে। তোমরা তো পারো এমনটা করে রোজগার করতে। আমিও তো সেই চিন্তাই করছি শ্বশুর বাবা, কিন্তু কি করব, কি থেকে কি শুরু করব সেটাই বুঝতে পারছি না। ইচ্ছে থাকলেই উপায় হয়। ওরা যখন ফুচকার ব্যবসা শুরু করেছে তুমিও এরকম কিছু একটা ব্যবসা শুরু করো না বাবা। আর আমি তো তোমাদের পাশে আছি। কি বলছো কি বাবা? ভাবলা যদি সবকিছুর ব্যবসা শুরু করে তাহলে তো আমাকে ওই ময়নার মতো সেটা বানাতে হবে। না 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 না, আমি ওসব কিছুতেই বানাতে পারবো না। আহ মহারাজ, আমি যার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনি আপনি এক্ষুনি দাইমাকে ডেকে আনুন। আমার মনে হচ্ছে আমার অনাগত সন্তান পৃথিবীতে আসতে চলেছে। ঠিক আছে রানী, তুমি আর একটু যন্ত্রণা সহ্য করো। দাসী, তুমি রানীর কাছ থেকে একটু সরে যাবে না কিন্তু। ঠিক আছে রাজা মশাই, আপনি যান, শিগগিরই দাইমাকে ডেকে আনার ব্যবস্থা করুন। আমি মহারানীর পাশে আছি। এরপর রাজা সে কক্ষ থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই রানী হেমলতার কক্ষে একজন দাইমা প্রবেশ করে। এখন কেমন লাগছে আপনার মহারানী? দাইমা, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমি যেন সহ্য করতে পারছি না। আপনি দয়া করে কিছু একটা করুন, আমার এই যন্ত্রণা কমানোর ব্যবস্থা করুন। তার মানে মহারানী হেমলতা আর রাজকন্যা মধুবালার সন্তান একই দিনই জন্মগ্রহণ করেছে। এ তো ভীষণ খুশির খবর। না না স্যার,
জীবনে ঘটে যাওয়া ওই সব কিছু খুশির হয় না। রানী হেমলতা যখন প্রসব বেদনায় ছটফট করতে থাকে, ওদিকে ততক্ষণ রাজকন্যা মধুবালারও এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। জঙ্গলে সেই গরুর গাড়ির ভেতরে সেই সন্তান জন্ম হয়। তবে সেই সন্তান জন্ম দেওয়ার পরই সে খুশি হতে পারে না, কারণ তার বহু প্রতীক্ষিত এবং অনাগত সন্তান পৃথিবীতে আসার আগে সেই কন্যা সন্তানের বাবাকে এক হিংস্র সিংহ হত্যা করে। রাজকন্যা মধুবালা জঙ্গলের মধ্যে একেবারেই একা হয়ে যায়। তার ছোট্ট কন্যা সন্তানকে বুকে আগলে স্বামীর মৃতদেহর পাশে বসে কাঁদতে শুরু করে। আহারে, কি নির্মম দৃশ্য না তৈরি হয়েছিল তখন। এ আমার সাথে কি হয়ে গেল? হে বিধাতা, তুমি কেন আমায় এমন করুণ দিনের সম্মুখীন করলে? আমার সন্তানের কপাল এভাবে কেন পোড়ালে তুমি? আমার সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই তার বাবাকে হারালো। এখন আমার কি হবে? আমি যার ভরসায় রাজ্য রাজপ্রাসাদে সব কিছু ত্যাগ করেছিলাম, সেই মানুষটাই তো আমার জীবন থেকে হারিয়ে গেল। এখন আমি এই জীবন রেখে কি করব? এই জীবনের কি মূল্য? আমি এই জীবন রাখবো না। আমার স্বামীর সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মায়াও আমি ত্যাগ করব। নিজের জীবনকে আত্মহুতি দেব। আমি জলে ডুবে মরবো। এই কথা বলেই রাজকন্যা মধুবালা তার স্বামীর মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়ায় আর আত্মহত্যা করার পরিকল্পনা করতে থাকে। ঠিক তখনই তার কোলে থাকা ফুটফুটে কন্যা সন্তানটি কেঁদে ওঠে। রাজকন্যা মধুবালা তার কোলের শিশুটির মুখের দিকে চেয়ে থাকে আর সে ভীষণ মায়ায় পড়ে যায়। তখন সে আর নিজের জীবন ত্যাগ করার কথা ভাবতেও পারে না। না না না, কাঁদিস না তুই। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। এখন তুই আমার জীবনের সব। তোর বাবা চলে গেছে, তোকে আমার জীবনে তার উপহার হিসেবে রেখে গেছে। তোকে ঘিরেই আমার জীবন। আমি তোকে নিয়ে আমার দাদার সামনে দাঁড়াবো। দাদা নিশ্চয় তোকে আর আমাকে ফিরিয়ে দেবে না। এরপর রাজকন্যা মধুবালা তার কন্যা সন্তানটিকে বুকে আগলে ধরে মধুপুর রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। কি হলো কি চারু, তোমার চিঠি লেখা শেষ হয়েছে? লেখা হলে শীঘ্রই দাও আমাকে। বেশি দেরি হয়ে গেলে শেষে তোমার বাবা মাকেও সঠিক সময়ে চিঠিটা পৌঁছাতে পারবো না। হ্যাঁ রাজপুত্র, এই নিন চিঠি। এ কি, এখানে দুটো চিঠি কেন? তুমি তো একটা চিঠির মাধ্যমে বাবা আর ভাই বোনদেরকে আমন্ত্রণ জানিয়ে দিতে পারো। আমি আসলে আমার বাবা মা বোনের সঙ্গে আমার একটা ভাইকেও নেমন্তন্ন করেছি এই চিঠিটা দিয়ে। আপনার মনে আছে, আমার যখন রাজেশ বাবু অপহরণ করেছিল তখন একটা ছোট ভাই আমাদেরকে সাহায্য করেছিল। তাদের বাড়িতে আমাদের একবেলা অন্ন গ্রহণ করার কথা বলেছিল। আমার সেই ভাইকে আমরা ভুলে যাইনি, তাই আমি তাকে আমার হেমরাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে দিয়েছি। ও দেখেছো, আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম সেই ভাইটির কথা। বেশ ভালো করেছো তুমি। এই মেলাতে এলে নিশ্চয় তাদেরকেও খুব ভালো লাগবে। আসুক, তারাও এসে ঘুরে যাক আমাদের হেমরাজ্য থেকে। এই কথা বলে রাজপুত্র সে কক্ষ থেকে বেরিয়ে যেতে থাকে। হঠাৎ কি যেন ভেবে আবার পেছনে ফিরে আসে। শোনো চারুলতা, তুমি কিন্তু সাবধানে থাকবে। ওই রাজকন্যা জেসমিন এসেছে হেমরাজ্যে, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে একটুও সুবিধা লাগে না আমার। সে তোমার কোনো ক্ষতি করুক, এটা আমি কিছুতেই চাই না। তুমি নিজে থেকে রাজকন্যা জেসমিনের কাছ থেকে সাবধানে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র, আমি নিজের খেয়াল অবশ্যই রাখবো। ঠিক আছে। এবার তো তোমার বিশ্বাস হয়েছে রাজকন্যা জেসমিন, ওই চারুলতা কোনো সামান্য কন্যা নয়। তার আসল পরিচয় খুঁজে বের করতে তন্ত্রমাতা কি বলেছে মনে আছে? হ্যাঁ পিসিমা, আমার সব কিছু মনে আছে। এতদিন জানতাম ওই যুবরানী চারুলতা অনেক ছোট ঘরের মেয়ে, কিন্তু এখন তো দেখছি সে আমাকে টক্কর দেওয়ার সব যোগ্যতাই রাখে। সে নাকি সত্যি কোনো রাজ্যের রাজকন্যা। এ কথা যদি রাজপুত্র জেনে যায় তাহলে তো সে আর আমাকে পাত্তাই দেবে না। না না, এ কথা রাজপুত্রের কানে যাওয়ার আগে চারুলতাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তবে রাজপুত্র না জানে জানুক, আমাদেরকে তো জানতেই হবে যে চারুলতা কোন রাজ্যের রাজকন্যা। হ্যাঁ পিসিমা, তুমি যে একটা বুদ্ধি করেছিলে সেই বুদ্ধিটা আবার কাজে লাগালে হয় না? তুমি কি ওই জলাশয়ে স্নান করার কথা বলছো? হ্যাঁ পিসিমা, আমি সেটার কথাই বলছিলাম। না না, যুবরানী চারুলতা সেখানে স্নান করতে যাওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছে না। তাই সে গুড়ে বালি
আমাদের অন্য পরিকল্পনা করতে হবে। মাঝে মধ্যে তো আমারও ইচ্ছে করে ওই যুবরানীর চারুলতার গায়ে আগুন লাগিয়ে দেই, তারপর ওর শরীরের সকল জামা কাপড় ভস্ম হয়ে যাবে, সে সাথে ও নিজেও। আর তখন যদি ওর শরীরে রাতচিহ্ন দেখার সুযোগ হয় আমাদের। কথাটা তুমি মন্দ বলনি পিসিমা। সে কি, তুমি কি আমার কথা আবার সত্যি সত্যি ধরে নিলে নাকি? সত্যি কি তুমি যুবরানীর গায়ে আগুন দেওয়ার পরিকল্পনা করছো নাকি এবার? বুদ্ধিটা তো মন্দ নয়, তাই না? শুনলাম যুবরানী নাকি অনেক শাড়ি বুনন করেছে। এই দেখুন মহারাজ, আপনার স্ত্রী হেমলতা ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করার জন্য এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। আবারও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে মধুপুর রাজ্যে। মধুপুর রাজ্যের কন্যারা এই মধুপুর রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেনি দাইমা। আমার বোন মধুবালা তো রাজ্যের মুখে চুনকালি লাগিয়ে এক রাখাল বালকের হাত ধরে পালিয়ে গেছে। তাই তো আমি ভীষণ চিন্তিত নারী রাজকন্যার জন্ম দেওয়ায়। না না মহারাজ, আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। একজনের করা ভুলের কারণে আর একজন কেন শাস্তি পাবে? নিন, আপনার কন্যাকে কোলে তুলে নিন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।